হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা এখন সপ্তম শ্রেণীর 1.1-এর বাকি অংশ সলভ করে দেখাবো। তোমরা সবাই মনোযোগ হবে। বাকি অংশের 3 নং কোশ্চিনে আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এর আগে বর্গমূল, বর্গ এই সম্পর্কে জেনেছি। 1 নং কোশ্চিন শিখেছি, 2 নং কোশ্চিনের অ্যান্সার শিখেছি। আজকে 3 নং কোশ্চিনের অ্যান্সার সলভ করা হবে। 3 নং কোশ্চিনে বলা হয়েছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা ঠিক আছে সেই পর্বে চলে যাই। তিন ক সমাধান। প্রশ্নে দেওয়া আছে 3 কয়ে 147। 147কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, আমরা প্রথমে যে কাজটা করব, 147কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করি। আমরা 147কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করব। ঠিক আছে, দুইটা স্টেপে ভাগ করে নিই। 147 সমান সমান ডান পাশে আর একটা স্টেপ হচ্ছে 147কে আমরা লসাগু করে দেখব, ক্ষুদ্র ক্ষুদ্র মৌলিক গুণনীয়কে পরিণত করব। যেহেতু সংখ্যাটি বিজোড় সংখ্যা, তাহলে আমরা ছোট ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করে দেখব, এবং যেহেতু সংখ্যাটি বিজোড়, তাই আমরা বিজোড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দিয়ে প্রথমে ট্রাই করে দেখব। তাহলে প্রথমে 3 দ্বারা যদি ভাগ করে দেখি, 3 দ্বারা ভাগ করলে আসে 3 4 12, 4 সাথে 21 যাচ্ছে আপনার 49। এবার একে 7 দ্বারা ভাগ করলে আসে 7। তাহলে গুণনীয়ক পাইলাম এখানে 3টা। এক হচ্ছে 3, দ্বিতীয়টা হচ্ছে 7, তৃতীয়টা হচ্ছে 7। এই 3টা গুণ করে আবার আমরা 147 পাচ্ছি। এর পরবর্তী কাজ, এটাকে জোড়ায় পরিণত করা। জোড়া করলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখে নেব জোড়া করে। তাহলে এখানে আমরা পাইলাম একটা জোড়া, আর 3 থাকলো জোড়াবিহীন। তাহলে এখন এই 3 যে জোড়াবিহীন, এই 3টাই হচ্ছে আমাদের মূল জিনিস। এই 3 যদি এই 3-এর সাথে যদি ওর আর একটা 3 থাকতো বা জোড়া থাকতো, তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হইতো। কিন্তু এখন 3 জোড়াবিহীন আছে। ঠিক আছে, আমরা লিখি এখানে 3 জোড়াবিহীন। সুতরাং 3 গুণ 1 সমান সমান 3। অতএব এখানে 3 জোড়াবিহীন, সুতরাং 3 গুণ 1 মানে 3-এর সঙ্গে আর কেউ নেই, তাই 3-এ 1 দিয়ে 3-এর সাথে গুণ হলো, আসলে হচ্ছে 3। এখন এখানে 3 যদি জোড়া থাকতো, প্রশ্নটা বলা হয়েছিল নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এত সংখ্যাটিকে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং সংখ্যাটি কত আমার? 147। 147 এত সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম বলতে আসছে এখানে 3। আমরা যেটা জোড়াবিহীন পেয়েছি, সেই ক্ষুদ্রতম সংখ্যাটা দ্বারা যদি এই সংখ্যাটাকে গুণ করি, তাহলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এত সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল
একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমরা পাচ্ছি যেটা জোড়া নাই সেটা দ্বারা তাকে গুণ করতে হবে। কেন? কারণ এই যে 3কে যদি আবার 3 দ্বারা গুণ করি তাহলে সেটা একটা জোড়া তৈরি হবে। সুতরাং 7-এর জোড়া আছে, 3-এর জোড়া নাই, এবং 3 দ্বারা গুণ করলে কি এরও জোড়া তৈরি হচ্ছে, তখন ওই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তার মানে যেটা জোড়াবিহীন থাকবে সেটাই হচ্ছে কি সেই সংখ্যাটা দ্বারা যদি আমরা গুণ করি উক্ত সংখ্যাটিকে বা প্রদত্ত সংখ্যাটিকে, তাহলে ওই প্রদত্ত সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করার ফলে যে গুণফল পাবো সেই সংখ্যাটাই হবে পূর্ণবর্গ সংখ্যা। আমরা আরেকবার একটু যাই। প্রথমে অঙ্কটা উঠানোর পর ওই সংখ্যাটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করব। তারপরে যে গুণনীয়কগুলো পাবো, প্রাপ্ত গুণনীয়কগুলো লিখলাম। এরপর জোড়া করব। জোড়া করার পর যেটা জোড়া ছাড়া থাকবে বা জোড়াবিহীন থাকবে সেই সংখ্যাটাই হবে কি উক্ত বা আমাদের যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সেই সংখ্যাটা। কারণ ওই সংখ্যাটা জোড়া নাই, এই কারণে কি প্রদত্ত সংখ্যাটিকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে গুণফল পাবো একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে আসছে উত্তরে ক্ষুদ্রতম সংখ্যা তিন। এই 3ই হচ্ছে তার উত্তর। তাহলে হয়তো আমার কথা বুঝতে পারছো। এখন আমরা তাহলে নেক্সটে চলে যাই, খ নং প্রশ্নে। তোমাদের সুবিধার্থে আমি একটু কাটছাট করে লিখব। তিনের খ সমাধান। 3-এর খ নং প্রশ্নে আছে 384। এখন 384কে প্রথম কাজ মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। 2টা স্টেপে ভাগ করব। 384 সমান সমান আর একদিকে হচ্ছে 384কে আমরা লসাগু করে দেখব। প্রথমে যে 2 দ্বারা ভাগ দিই, যেহেতু জোড় সংখ্যা আছে, 2 দ্বারা ভাগ করলে আসে 192। আবার যদি 2 দ্বারা ভাগ করে আসে 96। আবার যদি 2 দ্বারা ভাগ করে আসে 48। এরপর আবার 2 দ্বারা 24। আবার 2 দ্বারা 12। আবার 2 দ্বারা ভাগ করলে 6। 2 দ্বারা ভাগ করলে 3। এই হচ্ছে আমরা গুণনীয়কগুলো পেলাম। এখানে 2 পেয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা 2 এবং 1টা 3, যেগুলো গুণ করলে আবার 384 পাবো। 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2। এখন নেক্সট কাজ হচ্ছে জোড়া তৈরি করা। ঠিক আছে, আমরা আবার আগের মতো জোড়া তৈরি করি। জোড়া হচ্ছে 2 গুণ 2। এখানে জোড়া ছাড়া থাকছে হচ্ছে একটা 2 এবং একটা 3। আমরা এখন থার্ড ব্র্যাকেটে লিখে দেবো জোড়া করে। এখানে ঠিক আগের মতো 2 এবং 3 জোড়া বিহীন। অতএব 2 গুণ 3 সমান সমান 6। আগে আমরা গুণ করেছিলাম কি যে একটা এক সংখ্যা ছিল যে 3, তখন ওই 3কে 1 দ্বারা গুণ করেছিলাম। এখানে 2টা অঙ্ক আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, তাই 2 এবং 3 গুণ করে আমরা গুণফল পাচ্ছি এখানে 6। তাহলে এই সংখ্যাটিকে উক্ত সংখ্যাটা কত 384। এই 384 সংখ্যাটিকে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আসছে এখানে 6। তাহলে দেখো খুব সহজে হয়ে গেল। যদি আমরা ক নাম্বার সলিউশন করতে পারি তাহলে খ নাম্বার পারবো। কিভাবে? 2টা স্টেপ।
আমরা যেহেতু এর আগে দুইটা পর্বে শিখেছি, এক নম্বর হচ্ছে মৌলিক গুণনীয়কে কীভাবে বিশ্লেষণ করতে হয়, 2 নম্বরে শিখেছি ভাগের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। ঠিক 1 নম্বরে মৌলিক গুণনীয়কের সাহায্যে যেটা বর্গমূল করেছিলাম সেই পদ্ধতিটা এখানে অবলম্বন করেছি। এখানে আগের ক নং যেভাবে সলভ করেছি ঠিক খ নং একইভাবে। খ নংয়ে বলেছিল 384কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি, 384 সমান সমান দিয়ে আমরা একটা নেক্সট স্টেপ করলাম যে লসাগু করলাম। এই লসাগুটা করে যেগুলো পাইলাম গুণনীয়কগুলো, এই গুণনীয়কগুলো কি এক এক আকারে গুণ আকারে লিখলাম। তারপরে জোড়া তৈরি করলাম, জোড়া ছাড়া যে অঙ্কগুলো থাকলো সেই অঙ্ক দুইটাই হচ্ছে কি তার নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে তার গুণফল। এখন ঠিক আছে, এখানে জোড়া ছাড়া আছে 2 এবং 3, এরা জোড়াবিহীন। তাহলে 2 এবং 3-এর গুণফল আসছে 6। এই 6 দ্বারা যদি আমরা উক্ত সংখ্যাটাকে গুণ করি তাহলে গুণফল হবে একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ তাদের জোড়া তৈরি হয়ে যাচ্ছে। একে একটা 2 এবং একে একটা 3 দিচ্ছি আমি, গুণ আকারে এই দুইটা যদি দিই তাহলে এদেরও জোড়া তৈরি হয়েছে, তখন সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। গ নং প্রশ্নের সমাধানে আছে, গ নং প্রশ্ন আছে 1470, মানে 1470কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করব। প্রথমে লিখবো 1470 সমান সমান, এদিকে দ্বিতীয় স্টেপ যেটা 1470কে লসাগু করে দেখব। যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ট্রাই করে দেখতে পারি। প্রথমে 2 দিয়ে যদি ট্রাই করে আসে 735। এবার 735কে দেখবো যে 3 দিয়ে ভাগ যায় না 5 দিয়ে যায়, সেটা আমরা এখন দেখব। 3 দিয়ে যদি ভাগ দিই দেখি কতবার যায়। 3 দিয়ে যদি ভাগ করে 2, 213, মেবি 200-র উপরে অবশ্যই যাবে, 245 আসছে। এরপর আমরা দেখি, এরপর যায় 5 দ্বারা ভাগ দিলে আসে 49, 5 নং 45, হাতে 4, 45, 20, 24, 7 দ্বারা ভাগ করলে আসে আবার 7। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আবার গুণনীয়কগুলো পাইলাম। গুণনীয়ক হচ্ছে 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। এখন আমরা ঠিক আগের মতো কি তৈরি করতে হবে বলো তো? জোড়া তৈরি করতে হবে। জোড়া তৈরি করি, 7 গুণ 7 গুণ 2 গুণ 3 গুণ 5। এখানে আমরা জোড়া তৈরি করলাম, জোড়া করে এখানে জোড়াবিহীন কত 2, 3 এবং 5 কি আছে জোড়াবিহীন, মানে তাদের কোনো জোড়া নাই বা সঙ্গী নাই। অতএব 2 গুণ 3 গুণ 5 সমান সমান আসছে কত 3 5 15, 15 দুগুণে 30। এই 30 সংখ্যাটি কী হবে? এই 30 সংখ্যাটি দ্বারা যদি আমি এই আমার উক্ত বা প্রদত্ত সংখ্যাটিকে গুণ করি তাহলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সেম আগের মতোই সব কিছু। তাহলে আমার উক্ত সংখ্যাটি, অতএব সংখ্যাটি ছিল 1470কে 30 দ্বারা গুণ করলে, 30 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা আসলো কত 30। তাহলে তোমরা বুঝতে পারছো যে 1470কে সেম একই পদ্ধতিতে সলভ করা হলো। ক নং খ নং সেম, গ নং 1470কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রথমে বিশ্লেষণ করেছি, দেন উৎপাদক এগুলো জোড়া করছি, এবং জোড়া করার পর যেগুলো জোড়া নাই সেগুলোই হচ্ছে কি সেগুলোর গুণফল দ্বারা যদি আমরা প্রদত্ত সংখ্যাটিকে গুণ করি তাহলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সেম একইভাবে আমরা খ নং গ নং সলভ করলাম। এখন চলে যাব ঘ নংয়ে। ঘ নং আমাদের এখানে সলিউশন করা হলো ঘ নংয়ে আছে 23,805, 23,805।
এতকে বিশ্লেষণ করি মৌলিক উৎপাদকের সাহায্যে 23,805। 23,805 যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে আমরা 3 দ্বারা বা 5 দ্বারা ট্রাই করে দেখতে পারি। দেখি, তোমাদের আসলে টাইম স্বল্পতার কারণে আমি সহজ করে করি, ক্যালকুলেটার ইউজ করি একটু। 23,805কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আসে কত? তাহলে আসছে 7,935। 3 দ্বারা ভাগ করলে আসছে 7,935। একে আবার যদি 3 দ্বারা ভাগ করি, আবার একে 3 দ্বারা ভাগ করলাম, আসছে 2,645। এবার দেখি আবার ভাগ যায় কিনা 3 দ্বারা। 3 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 2,645কে এবার আমরা 5 দ্বারা ভাগ করে দেখি। 5 দ্বারা ভাগ করলে আসছে 529। এটা আমরা জানি, এইটা হচ্ছে মৌলিক একটা সংখ্যা। 23 দ্বারা যদি ভাগ করি তাহলে আসে 23। ঠিক আছে, এই গুণনীয়কগুলো এখন আমরা লিখব। 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। আমরা এখন জোড়া করি। 3 গুণ 3 গুণ 23 গুণ 23 গুণ 23 গুণ 5। কি করলাম আমরা এখানে? কাজটা জোড়া তৈরি করলাম। তাহলে এখানে ঠিক আছে, লিখে ফেলি জোড়া করে। জোড়া করলাম। এখানে জোড়া ছাড়া থাকলো কোনটা? 5। তাহলে জোড়াবিহীন এখানে 5 জোড়াবিহীন। অতএব 5 গুণ 1 সমান 5। সুতরাং সংখ্যাটি ছিল কত আমার? 23,805। এত সংখ্যাটিকে যদি 5 দ্বারা গুণ করি তাহলে সংখ্যাটা আসছে, গুণফল আসছে একটা পূর্ণবর্গ সংখ্যা। দেখো ডিয়ার লিসেনার, তাহলে ঘ নং প্রশ্নে ছিল হচ্ছে 23,805। 23,805কে সেই আগের মতো আমরা মৌলিক গুণনীয়কের সাথে বিশ্লেষণ করলাম, দেন জোড়া করলাম। জোড়া ছাড়া কোন সংখ্যাটি আছে? 5। আমরা এখানে জোড়া 5 হচ্ছে জোড়াবিহীন। সুতরাং এত সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি? 5। তার মানে আমাদের এখানে ঘ নং সলভ করা হলো। তার মানে 1 নং কোশ্চেন পুরোটাই কমপ্লিট। হয়তো তোমরা এতে কিছু উপকৃত হবে। দেখো, আমরা এখন নেক্সট 4 নং কোশ্চেনে চলে যাই। 4 নং কোশ্চেনে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সেম একই পদ্ধতি। আমরা এর আগে যে গুণ শিখলাম, কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, কত দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা, সেম এইটাও কিছুটা ওই রকমই। ঠিক আছে, আমরা 4 নং প্রশ্নের সমাধানে চলে যাব। চার ক সমাধান। 4 কয়ে আছে 972। সেম একইভাবে 972 এত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। একই রকমভাবে 972 সমান সমান দুইটা স্টেপ নিই। 972 যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যেতে পারে, 2 দিয়ে ভাগ করে দেখি। আসে হচ্ছে 14 14 বদলে 486। আবার আমরা যদি একে 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 243। একে আমরা 7 দ্বারা ভাগ করলে আসে
49, আবার 7 দ্বারা ভাগ করলে আসে 7। তাহলে আমরা গুণনীয়কগুলো পেলাম। গুণনীয়কগুলো হচ্ছে 2 গুণ 2, 7 গুণ 7 গুণ 7। এখানে সেম আগে যেভাবে গুণের সময় যেভাবে জোড়া করেছিলাম, এখানেও সেম একইভাবে জোড়া তৈরি করতে হবে। ঠিক আছে, আমরা জোড়া তৈরি করলাম 2 গুণ 2 গুণ 7 গুণ 7, বাট একটার সাথে জোড়া থাকলো না, জোড়া করে। আগে আমরা গুণের সময় করেছিলাম যে যার জোড়া নাই তাকে যদি আমরা সেই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে তার জোড়া হবে, সুতরাং ওই সংখ্যাটির গুণফল একটা তখন পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন যেমন বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, সেম এখনও যদি আমরা এই যে জোড়া নাই 7, এই সংখ্যাটিকে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে এইটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, সুতরাং তখন এই জোড়াগুলোই শুধু থাকছে। তার মানে এই 7 দ্বারা যদি এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে যে ভাগফল পাওয়া যাবে সেটাই হবে কি একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সেম আগের মতোই এখানে 7 জোড়া বিহীন অতএব 7 গুণ 1 সমান 7, সুতরাং প্রদত্ত সংখ্যা কত আমার 972। এত সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তরে আসছে ক্ষুদ্রতম সংখ্যা 7। দেখো সেম আমরা গুণটা যেভাবে শিখেছিলাম যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ভাগের ক্ষেত্রেও সেম একই রকম, বাট আমরা ভাগ করেছি। এখানে আগে করেছিলাম গুণ করলে হয় কি এর জোড়া তৈরি হয়ে যায়, আর ভাগ করলে হচ্ছে এটা ভ্যানিশ হয়ে যায়। তার মানে আগেরগুলো তো আমার জোড়া থাকছে, যেগুলোর জোড়া নাই সেগুলো দ্বারা আমরা কি করব ভাগ করব। যদি এখানে ইমাজিন আর একটা অঙ্ক থাকতো যে 2 থাকতো বা 3 থাকতো, তখন আমরা কি করতাম 2 এবং 3 বা 3 এবং 7 ওর গুণফল দ্বারা ওটাকে ভাগ করতাম, তাহলে অঙ্কটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। সেম একবার আরেকবার বলি, 972কে আমরা প্রথমে মৌলিক গুণনকে বিশ্লেষণ করব, তারপর জোড়া তৈরি করব। এখানে জোড়া বিহীন যেটা থাকবে ঠিক সেই সংখ্যাটা দ্বারা এই প্রদত্ত সংখ্যাটিকে ভাগ করব, তাহলে আমরা প্রাপ্ত ভাগফল যেটা পাবো সেটাই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের এখানে ক নং সলভ করা হলো। এবার খ নং প্রশ্নে চলে যাব। খ নং প্রশ্নে আছে 4056। ঠিক আমরা সময় স্বল্পতার কারণে তোমাদের সুবিধার্থে আবার আগের মতো একটু মুছে কাটছাট করে লিখি। খ নং প্রশ্নে আছে 4056। 4056 সংখ্যাটিকে মৌলিক গুণকে বিশ্লেষণ করি। 4056 সমান সমান দুইটা স্টেপে 4056 আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 2028, আবার 2 দ্বারা ভাগ করি 1014, আবার 2 দ্বারা ভাগ করি 507। এবার দেখব যে 3 দ্বারা ভাগ যায় কিনা বা 5 দ্বারা ভাগ যায় কিনা। একটু শর্টকাট একটু ক্যালকুলেটার ইউজ করি সময়ের স্বল্পতার কারণে। 507কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে হয় 169। একে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই তাহলে হয় 169। এটা একটা মৌলিক ক্ষুদ্রতম সংখ্যা, মৌলিক সংখ্যা যেহেতু আমরা এবার 13 দ্বারা ভাগ করি। 13 দ্বারা ভাগ করলে 13 দ্বারা গুণ করলে 169 আসে। ঠিক আছে, আমরা গুণনীয়কগুলো পাইলাম।
2 গুণ 2, 3টা 2, একটা 3 এবং 2টা 13। পরবর্তী কাজ কি? আগের মতো ঠিক জোড়া তৈরি করা। এখন আমরা জোড়া তৈরি করি। 2 গুণ 2, 13 গুণ 13 এবং জোড়াবিহীন পাচ্ছি এখানে 2 গুণ 3, জোড়া করে এখানে 2 এবং 3 জোড়া বিহীন, সুতরাং 2 গুণ 3 সমান 6। এই 6 হচ্ছে কি তাদের, এখন 6 হচ্ছে তাদের নির্ণয় সংখ্যা। কারণ এই 6 দ্বারা যদি আমরা এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে ভাগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কেমন? কারণ 6 দ্বারা ভাগ করলে এবং এই 2 আর 3 ভ্যানিশ হয়ে যাচ্ছে। আগে যেমন গুণ করলে কি হতো, যে 2 এবং 3-এর জোড়া তৈরি হচ্ছে, আর এবার ভাগ করলে হচ্ছে কি এই দুইটা অঙ্ক ভ্যানিশ হয়ে যাচ্ছে। সুতরাং তখন তারা কি হচ্ছে, তখন তারা পরিপূর্ণ জোড়া থাকছে, এই জোড়া থাকছে। তখন পরিপূর্ণ জোড়া থাকলেই কি তারা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এখন এটার গুণফল কত? 6। 2 এবং 3-এর গুণফল 6। সংখ্যাটি হচ্ছে 4056। এত সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে ভাগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্ষুদ্রতম সংখ্যা 6। তাহলে আমাদের খ নং সলভ করা হলো। এখন আসছে গ নং। গ নং প্রশ্নে আছে 21952। আমরা তাহলে আবার সময় স্বল্পতার কারণে সেম একইভাবে কাজ করি। গ নং প্রশ্নে 21952 আছে। গ নং এর সলিউশনে চলে যাই। একুশ 21952 এত সংখ্যাটিকে মৌলিক গুণনের সাহায্যে সেম আগের মতো 21952 সমান সমান 21952। যেহেতু বড় সংখ্যা আমরা একটু ক্যালকুলেটার ইউজ করি সুবিধার্থে। 21952 ভাগ 2 আসছে আমাদের 10976। 10976। আবার একে 2 দ্বারা ভাগ করি, আসছে 5488। যেহেতু জোড় সংখ্যা আবার 2 দ্বারা ভাগ করে দেখি। 2 দ্বারা ভাগ করলে আসছে 2744। আবার 2 দ্বারা ভাগ করি, আসছে 1372। আবার 2 দ্বারা ভাগ করে দেখি, 686। 686 ভাগ 2 343। একে আমরা 7 দ্বারা ভাগ করলে আসে 49। আবার 7 দ্বারা ভাগ করলে আসে 7। এখন তাহলে আমরা গুণনীয়কগুলো পেয়ে গেলাম। এবার গুণনীয়কগুলো লিখি। গুণনীয়ক পাচ্ছি এখানে 2 পাইলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা 2, আবার 7 দ্বারা ভাগ করলে আসে 7। এখন তাহলে আমরা গুণনীয়কগুলো পেয়ে গেলাম। এবার গুণনীয়কগুলো লিখি। গুণনীয়ক পাচ্ছি এখানে 2 পাইলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা 2, এবং 7 পেয়েছি 3টা। তাহলে আবার আগের মতো জোড়া তৈরি করি। এখানে
জোড়াবিহীন থাকলো একটা অঙ্ক, সেটা হচ্ছে 7। 7 পেয়েছি 3টা, 2 পাইলাম 6টা। 6টার জোড়া আছে, 7-এরও একটা জোড়া আছে, বাট একটা সাথে জোড়া নাই। জোড়া করে এখানে 7 জোড়া বিহীন, সুতরাং 7 গুণ 1 সমান সমান 7। তাহলে সুতরাং কত সংখ্যাটি ছিল? 21,952। এত সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে ভাগফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 7। তাহলে আমাদের ঘ নং সলভ করা হলো। তার মানে 4 নং প্রশ্নে চেয়েছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এখানে পেলাম। এত সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম, প্রথম লসাগু করে একটু হেল্প নিয়েছি। তারপর দেখলাম জোড়া ছাড়া কোনটা আছে, জোড়া ছাড়া আছে 7। তাহলে জোড়া ছাড়া যে সংখ্যাটা আছে বা যে অঙ্কটি আছে, এই অঙ্কটা দ্বারা যদি আমরা ভাগ করি আমার প্রাপ্ত বা প্রদত্ত সংখ্যাটিকে, তাহলে কী হবে? সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো তোমরা এখান থেকে হয়তো খুব সহজে বুঝতে পারবে। তাহলে আমাদের 4 নং প্রশ্নের সলিউশন পুরোপুরি কমপ্লিট হলো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, হয়তো তোমরা এ থেকে কিছু উপকৃত হবে। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে।